নমস্কার, আনন্দবাজার অনলাইনের ফেসবুক পেজে এক বিশেষ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখনো কেউ এসে পৌঁছয়নি, আশা করি এসে পৌঁছে। আমি প্রথমে যাকে উপচারিকতা সহ স্বাগত জানাতে হয়, শ্রী আলাপন বন্দ্যোপাধ্যায়, পেশাগতভাবে যিনি অবসরপ্রাপ্ত আইএএস এবং বর্তমানে রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা পদে কাজ করছেন। এটা হলো আলাপনদার পেশাগত পরিচয়। আলাপনদা, আমি যেহেতু আমরা ব্যক্তিগত আলাপচারিতায়, তুমি আমার স্কুলের সিনিয়র, অনেক সিনিয়র, তুমি আমার থেকে অনেকটা বড়, আমি তোমার কাছ থেকে শিখি সব সময়। আমি তোমাকে তুমি বলে ডাকি, আমি সম্বোধন করি, আমি এখানেও তুমি বলেই করছি, যাতে ওই অতটা আট বাঁধ এটার মধ্যে না থাকে, আমরা একটা খুব অনাবিল আলোচনা এগিয়ে নিয়ে যেতে পারি। আলাপনদা, তোমাকে অশেষ ধন্যবাদ আমাদের এই বিশেষ ফেসবুক লাইভে আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। তুমি শুনে খুব খুশি হবে যে আমরা কালকে এটা একটা অডিও ভিজুয়াল প্রোমো দিয়েছিলাম। এখনো 24 ঘন্টাও হয়নি, ইতিমধ্যেই প্রায় 13,000 দর্শক সেটা দেখেছেন এবং আমার ফেসবুক ওয়ালে প্রচুর মানুষ লিখেছেন যে তারা এটা শেখার জন্য, এই আলোচনাটা থেকে একটা শেখার জন্য নোট বই কলম নিয়ে বসবেন, এরকমও বলেছেন। তো আলাপনদা, আমরা প্রশ্ন তো নেবই সকলের কাছ থেকে। আমাদের সময় খুব বেশি নেই আলাপনদা, তুমি ব্যস্ত মানুষ। আমরা প্রশ্নে নেওয়ার পাশাপাশি আমি আরেকটা জিনিস আমাদের দর্শকদের বলে দিতে চাই যে আপনারা জানেন যে আলাপন বন্দ্যোপাধ্যায় আজকে এই বিশেষ ফেসবুক লাইভে অংশ নিচ্ছে একজন বাংলা ভাষার একজন আলোচক হিসেবে। তো আপনারা যা প্রশ্ন করবেন ওনাকে, সেই পরিধির মধ্যে থেকে করবেন। তার বাইরের পরিধির থেকে কোনো প্রশ্ন এলে আমরা সেই প্রশ্ন এন্টারটেইন করব না, আমরা সেই প্রশ্ন নেব না। আমার সহকর্মী সুস্নাত, সুবর্ণা, ওরা আছে, অসীম আছে, ওরা আমাকে প্রশ্নগুলো ফ্লোট করাবে। আলাপনদা, আমি প্রথম প্রশ্নটা আমি তোমায় করি। তুমি জানো যে এই সঙ্গে এবং সাথে এই যে একটা বিতর্ক বলবো না, একটা হিল্লোল উঠেছে এটা নিয়ে। একজন ভদ্রলোকের, প্রবাসী ভদ্রলোকের ব্যক্তিগত উদ্যোগে দেওয়া কলকাতা শহরে কিছু ব্যানার দিয়ে, যেটা নিয়ে আনন্দবাজার অনলাইন স্টোরি করেছিল। তো তোমার আমার আলোচনার মাধ্যমে আমরা এরকম একটা নিয়ে কথা বলছিলাম যে এটা নিয়ে যদি একটা আলোচনা করা যায়। তুমি সম্মত হয়েছো, ধন্যবাদ তোমাকে আবারও। তুমি সঙ্গের পক্ষে না সাথের পক্ষে? আমার মতে এটা নিয়ে যতটা নিশ্চিত হয়ে, বোধহয় তোমাদের কাগজেই এবং হয়তো উনিও, যিনি এটা স্পন্সর করেছেন, তারা যতটা নিশ্চিত হয়ে সঙ্গের পক্ষে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় থেকে শুরু করে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি ব্যক্তিগত জীবনে আমার শ্বশুরমশায় বটেন, তাদের মতে মত দিয়ে বলছেন সঙ্গেটাই শুদ্ধ, সাথেটা কিছুতে চলে না। আমার মতে ভাষার প্রশ্নে, যে কোনো শৃঙ্খলার প্রশ্নে, যে কোনো ব্যাকরণের প্রশ্নে, কিবা ভাষার ব্যাকরণ, কিবা রাজনীতির ব্যাকরণ, কিবা প্রশাসনের ব্যাকরণ, বিশেষত গণতন্ত্রের যুগে কোনো ব্যক্তিগত ধ্রুবপদী নিশ্চয়তার চেয়ে আলোচনার মাধ্যমে অনেকগুলো মানুষ যেটা গ্রহণ করবে সেটাই হওয়া ভালো। খুব অনেস্টলি আমার কোনো ফিক্সড ওপিনিয়ন নেই। আই উড সে অধিকাংশ মানুষ যেটা চাইবেন ভাষা জ্যান্ত রাখার খাতিরে, সেটাই গ্রহণ করা ভালো। 1920-এর কি 30-এর দশকের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে পূর্ববঙ্গ থেকে আসা সাথে শব্দটিকে সুনীতিবাবু যতটা জোরের সঙ্গে আপত্তি জানিয়েছিলেন, আজকের বাংলায় দাঁড়িয়ে যেখানে বিপুল পরিমাণ উদ্বাস্তু, প্রচুর পরিমাণ ডায়ালেক্ট, যাকে বলি প্রমিত ভাষা, তার সঙ্গে মিশছে, সেখানে আমি অতটাই দরজা তুলবো না আলোচনার দরজা খোলা রাখবো নতুন থেকে নতুনতর শব্দের জন্য, সেইটা আমার মতে আলোচনা করা যেতে পারে। আলাদা একটা তত্ত্ব হলো যে উদ্বাস্তু হয়ে পূর্ববঙ্গ থেকে আসা মানুষজন যারা এই বাংলায় এসেছিলেন, তারাই সাথে শব্দটাকে চালু করেন এবং রসিকজনেরা বলেন যে সিপিএম একটা সময় কলোনি নিবাসী বাঙালদের নিয়ে মিটিং মিছিল করে সাথে শব্দটা চালু করে দিয়েছিল। সেটা একেবারেই রসিকতা করে বলা। এবং
তারা আরো বলেন যে আগে হবু লেখকদের বলা হতো যে তোমরা সঙ্গে লিখবে, সাথে নয়, কিন্তু বাঙালকে কি আর দাবায় রাখা যায়? ফলে তারা এমনও মতামত প্রকাশ করেন যে একটু লড়লে লগে শব্দটাকেও নাকি একটু বেশ সম্মানজনক, রেসপেক্টেবল করে ফেলা যায়। তো এই যে পূর্ববঙ্গের ভাষার সঙ্গে, অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গেও তুমি পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ছিলে, ইনফ্যাক্ট তোমার উদ্যোগে একটা সময় পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কাজ বাংলা ভাষায় করার প্রচেষ্টা হয়েছিল এবং অনেক ক্ষেত্রে সেটা সফলও হয়েছিল। পশ্চিমবঙ্গের নিজস্ব ভাষাও তো ডায়ালেক্ট, যেটাকে আমরা বলি, অঞ্চল বিশেষে বদলে যায়। তো পূর্ববঙ্গ থেকে আসা যে ভাষা বা যে শব্দগুলোর প্রবেশ আমাদের ভাষা আত্মীকরণ করেছে, পশ্চিমবঙ্গের ভাষা, সেই ধরনের কিছু ভাষার কথা তুমি কি আমাদের বলবে? অনিন্দ, তুমি বাংলা ভাষার এই মুহূর্তে সবচেয়ে সপ্রতিভ গদ্যকারদের একজন। তোমার চেয়ে বেশি কেউ ভালো জানে না যে আমাদের আজকের বাংলায়, যেটাকে স্ট্যান্ডার্ড বা চলিত বা বাংলাদেশিরা খুব সুন্দর বলেন প্রমিত, যেটা আমাদের এখানেও বাংলায় চলে গেছে, যে প্রমিত মান্য রীতি আমরা গ্রহণ করেছি, সেটা মোটামুটি কেশনগর নবদ্বীপের রীতি। বরেন্দ্রভূমের রীতি ছিল, সমতটের রীতি ছিল, হরিকেলের রীতি ছিল, সবচেয়ে বড় কথা বঙ্গাল দেশে একটা সম্পূর্ণ অন্য বড় রীতি ছিল। রাজমহল থেকে চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত অবিভক্ত বাংলাদেশের নানা জায়গায় নানা কথ্য রীতি ছিল। যেহেতু এই সকল কথ্য রীতিকে মিলিয়ে একটা প্রমিত জায়গায় পৌঁছানোর দরকার ছিল, মূলত 19 শতকে মোটের ওপর বিদ্যাসাগর থেকে শুরু করে বঙ্কিমবাবু থেকে শুরু করে পরে প্রমথ চৌধুরী অব্দি যিনি চলিত ভাষা গ্রহণ করবে, তারা যে ছাদটা দিলে মোটের ওপর তাতে জিতে ছিল নবদ্বীপ থেকে কলকাতা পর্যন্ত বিস্তৃত এই রাঢ়বঙ্গের কিছু কিছু জায়গার কথা বলার বা লেখার রীতি। তখনকার মতো আমরা বেঁচে গেছিলাম। দুই বিশ্বযুদ্ধের মধ্যে এটা নিয়ে টানাপোড়েন চলল। ভার্নাকুলারের, মফস্বলের, জনগণের, মুসলমানের, দলিতের উত্থানের দিনে 20-এর কি 30-এর দশকে কথ্য ও লেখ্য রীতিগুলোর মধ্যে অনেক দ্বন্দ্ব সত্ত্বেও সুনীতি বাবুরা মোটের ওপর প্রমিত রীতিকে একটা জায়গায় দাঁড় করালেন। বিশ্ববিদ্যালয়, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সেই বিতর্কে যোগদান করে আমাদের সীমান্তগুলো মোটের ওপর বাঁচিয়ে দিলেন। দেশভাগের পর যখন লক্ষ কোটি মানুষ উদ্বাস্তু হয়ে এলেন এবং তারপর দশকের পর দশক ধরে যখন কেন্দ্রীয় কলকাতার বাঁধুনি অঞ্চলে বা প্রান্তে ক্রমেই প্রশ্নযোগ্য হচ্ছে, যখন অঞ্চলের ডায়ালেক্টগুলি নিজ নিজ সত্তা নিয়ে অনেক বেশি মুখর হচ্ছে, তখন আমি বলবো গণতন্ত্রের কারণে তাদের নিজ নিজ রীতির প্রতি এবং তারা যে সকল অসাধারণ লেখক, রাঢ়ির ক্ষেত্রে তারাশঙ্কর বা বঙ্গাল দেশের ক্ষেত্রে অদ্বৈত মল্লবর্মন থেকে শুরু করে সবাই যে রীতি দেখিয়ে দিয়েছেন কি অসাধারণ রীতিতে লেখা যায়। দেবেশবাবু যে বরিশালের যোগেন মন্ডলে দেখিয়ে দিয়েছেন বঙ্গাল ভাষার এই যে কথ্য রূপ, তাকে কি সুন্দর সাহিত্যিক গদ্যে আনা যায়। এই বহুত্ব, এই সম্পন্ন ঐশ্বর্য, এই বৈচিত্র্যকে শ্রদ্ধা জানালে যদি খুব শৃঙ্খলার বিপদ না হয় মান্যজনেরা, তাহলে একটু হৃদয়কে মুক্ত করলে আমি কিছু অন্যায় দেখব না। এই প্রসঙ্গে একটা প্রশ্নটা আরেকবার ফ্লোট কর। সম্ভবত উনিও, ওনার পদবীও বন্দ্যোপাধ্যায়, অগ্নি বন্দ্যোপাধ্যায়। উনি দেখো তোমার ওই নিচে প্রশ্ন করেছেন যে অধিকাংশ মানুষ সক্ষতা চাইবে, সক্ষের বদলে, তাই কি মান্যবল প্রতিষ্ঠা পাবে না? কারণ সক্ষ এটাই তো বিশেষ্য, তার সঙ্গে আরেকটা তা যোগ করব না। না, শ্রী বন্দ্যোপাধ্যায় যেটা বললেন আমি একটু তার সঙ্গে আমি একমত। সক্ষতা বলবো না, অধিকাংশ মানুষ চাইলেই একটা অন্যায় ন্যায় হবে না। কিন্তু যেখানে প্রশ্নটা শুধুমাত্র রুচির, অভিরুচির, পছন্দের, কেউ সাদা জামা পরেন, কেউ কালো জামা পরেন, কেউ সাথে বলেন, কেউ সঙ্গে বলেন, তাহলে যদি খুব ব্যাকরণ বলে যাকে চিনেছি তার বিশেষ ত্রুটি না ঘটলে, আচ্ছা লোক মিলে বসলে ক্ষতি কি? ভাষা হ্যাজ টু বি এ লাইভ প্রপোজিশন, না হলে তো মরে যাবে ভাষা।
আলাপাল্লা, এই যে অধিকাংশ সময়ে এই যে একটা বর্ণ বিপর্যয় দেখা যায় বাংলা ভাষায়, আহ ডয় শূন্য র বয় শূন্য র, মানে মাস্ক পড়ুন, বই পড়ুন, এগুলো তোমাকে পীড়া দেয়? পীড়া দেয়, কিন্তু তার চেয়ে অনেক বেশি পীড়া দেয় অনাগ্রহ, উদাসীনতা, ঔদাসীন্য, তাচ্ছিল্য। জয় শূন্য রয়ের মধ্যে কেউ কেউ ভুল করবেন, আমার কাছে এটা খুব অবাক করা ব্যাপার না, কিন্তু বহু মানুষ যে বাংলা নামক ভাষাটাকে গ্রাহ্য বলেই গণ্য করেন না, সেইটা আমার বেদনার জায়গা মনে হয়। বাংলা কেবলমাত্র করণিকের ভাষা, আড্ডালির ভাষা, চাপরাশির ভাষা, অসফলের ভাষা বলে যে অনেক মানুষ মনে করেন, সেটা আমার কাছে অনেক বেশি বেদনার, রাদার দ্যান কিছু স্পেলিং মিস্টেকস যেটা নিয়ে অবসেশন, আমার মতে একটু এলিটিস্ট অবসেশন, যে উচ্চবর্গীয় আভিজাত্যের মোড়ক থেকে বেরিয়ে না এলে বাংলা হয়তোবা প্রাচীন মহিমান্বিত সংস্কৃত ভাষার মতোই মৃত যদি হয়ে যায়, এই উৎকণ্ঠা আমি বলবো আমার বেশি। আরেকজন জিজ্ঞাসা করেছেন, যে মানে জিজ্ঞাসা করেছেন না বলে একটা মতামত রেখেছেন, যে বাংলা ভাষায় লেখা জাতীয় সঙ্গীত সারা দেশে হিন্দি অ্যাকসেন্টে গাওয়া হচ্ছে। এটা কি খুব এটা কতটা গ্রহণযোগ্য, উনি জিজ্ঞাসা করেছেন। আমার হিন্দি অ্যাকসেন্ট আমার মনে হয় না হিন্দি অ্যাকসেন্টে গাওয়া হচ্ছে, যেটা জনগণ মন অধিনায়ক যেভাবে আমরা শুনি, তাতে ধরা যাক মূর্ধন্য যেভাবে উচ্চারিত হয়, আমি বলবো সেটাই সঠিক। মূর্ধাকে ব্যবহার করে বরঞ্চ আমাদের জিহ্বা, আমরা বলি জনগণ, ওরা হয়তো বলবে জনগণ, এই যে মূর্ধন্যর উচ্চারণ, সেই উচ্চারণে যদি আমি পুরাতন তৎসম উচ্চারণের কাছাকাছি যেতে পারি, সেটাই তো ভালো। বরঞ্চ আমাদের জিহ্বা মূর্ধন্য স, মূর্ধন্য, অনেকগুলো দন্ত স প্রভৃতির প্রতি সবসময় নিষ্ঠ থাকতে পারে না। ফলে আমি আরেকবার বলছি, উচ্চারণ বা একটা দুটো শব্দের একটা দুটো ব্যবহার নিয়ে বিচলিত, আই ওয়েলকাম দিস অবসেশন ইন দ্য সেন্স টু দি এক্সটেন্ট it shows our exuberance centering our language. But to the extent it becomes a Puritan elitist obsession, I object to that. মানে আমার মতে প্রাণের আহ্লাদে ব্যবহার করা যে কোনো কিছুই গ্রহণীয়, বর্জনের চেয়ে। তোমাকে পরে তুমি সুযোগ দিলে চমস্কির সঙ্গে আমরা একটা অসাধারণ সন্ধ্যা ছিল, সেটা বলবো। এটা আমরা আলোচনার মধ্যে এটাতে আসবো আলাপন্দা, যে নোয়াম চমস্কির সঙ্গে তোমার কথা বলার অভিজ্ঞতা এবং কি নিয়ে কথা হয়েছিল। সুস্মিতা চট্টোপাধ্যায়, উনি অভিনয় করেন, সিরিয়ালের পরিচিত মুখ, আমি জানি না তুমি চেনো কিনা, হয়তো চেনো না, কিন্তু উনি একটা প্রশ্ন করেছেন যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন রাজধানীর ভাষাই আসল ভাষা, তাই যদি হয় তাহলে অন্য ভাষা এসে মিশলে বাংলা কেন দুর্বল হয়ে পড়বে? হবে না, আমিও বলছি, মানে যেটা বলছিলাম, রাজমহল থেকে শুরু করে চট্টগ্রাম, এই বিপুল ভূখণ্ডে প্রায় সহস্র বৎসর ধরে বাংলা নামক একটি ভাষা বিচিত্র বিবর্তনে বর্তমান ঐশ্বর্যশালী রূপ পেয়েছে। তার মধ্যে বহু শব্দ, বহু রীতি, বহু বিভঙ্গ যদি জায়গা পায়, সেই ঐশ্বর্য, সেই সম্পদই আমাদের সেলিব্রেট করার মতো জিনিস। সবাই যে খুব আলোড়িত হচ্ছেন একটা এইভাবে লিখবো না এটা লিখবো, সেটা খুব আনন্দের যে আমরা আমাদের ভাষাটাকে খুব যত্নে ভালোবাসছি, এই উচ্ছ্বাসটাই কাঙ্ক্ষিত। অনেক তুমি অনুমতি দিলে 1 মিনিট চমস্কি গল্পটা বলে নেবো। একটা ছটের সন্ধ্যায় লক্ষ প্রদীপ গঙ্গায় সুন্দর করে ভাসিয়েছে হিন্দিভাষী সেই বিহার থেকে আগত পরিবারেরা। চমস্কি তার স্ত্রী একটা লঞ্চে করে সেদিন গঙ্গা বিহার করছিলেন, আমি রাজ্য সরকারের তরফে এসকর্ট করছিলাম। তো সে অসাধারণ স্বর্গীয় দৃশ্য, গঙ্গার ওপর প্রদীপ ভেসে যাচ্ছে, উনিও খুব সুন্দর একটা মুডে ছিলেন, ফলে ওনার স্ত্রীর খুব ভালো লাগছে। সেই সময় আমি বলেছিলাম যে ভাষা মরবে কি বাঁচবে, বাংলা ভাষার মৃত্যু সেই বিংশ শতকের 90-এর দশকে তখন একটা খুব আলোচনার বিষয় ছিল, মৃত্যু হবে বাংলা না বেঁচে থাকবে। উনি বলেছেন দেখো, শেষ পর্যন্ত
কোনো ভাষা বাঁচবে না মরবে নির্ভর করে সেই ভাষাভাষীরা প্রাণের আনন্দে ভাষাটাকে ব্যবহার করে কিনা। ওয়েলশ ভাষা প্রায় মরে এসেছিল, হঠাৎ বেশ কিছু মানুষ খুব আনন্দে ভাষাটাকে ব্যবহার করা শুরু করলো জেগে উঠে। ফলে খুবই ভালো ব্যাকরণের এই খুঁটিনাটি নিয়ে সকলের আগ্রহ, কিন্তু সেই আগ্রহটা কোয়ালিটেটিভলি কন্টেন্টে আরো বেশি স্প্রেড আউট করলে হয়তো সেটা আরো সেলিব্রেট করার মতো বিষয় হবে। একজন জিজ্ঞাসা করেছেন আলাপন, আমি সুস্বাদু প্রশ্নটা ফ্লোট করা, যে বাংলা ভাষায় লি এর ব্যবহারের অবলোপ। হ্যাঁ, এর ব্যবহার আরো জানতে চেয়েছেন যে এর ব্যবহারই বা কিভাবে হতো। আমি তো লিকার যেন ডিগবাজি খায় ছাড়া আর কোনো ব্যবহার শুনিনি। ঈশ্বরচন্দ্র, আমার ধারণা সংস্কৃত ভাষার গর্ভ থেকে তিল তিল উপাদান সংগ্রহ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন তার বর্ণ পরিচয় তৈরি করছিলেন, তখন ওই ডবল রি, লি, লুপ্ত আকার, এই যেমন লুপ্ত আকারও আমরা প্রায় দেখি না, সোহম জাতীয় কোনো শব্দ ছাড়া, সেগুলো গ্রহণ করেছিলেন, কালানুক্রমে চলে গেছে, তাতেও খুব ক্ষতি হয়েছে বলেও সম্ভবত অনেকেই মনে করেন না। মনে হয় যে আলাপন বন্দ্যোপাধ্যায় আমলা হিসেবে প্রশ্নটা করা হয়েছে। আমি প্রশ্নটা নিতে খুব উৎসাহ দেখাচ্ছি না, ভূমিপুত্র সংরক্ষণ ইত্যাদি ইত্যাদি দিয়ে। আমি একটা প্রশ্ন করি আলাপন দা, এটা প্রশ্নটা আমি করছি সুমন মুখোপাধ্যায়, নাট্য ব্যক্তিত্ব পরিচালক, লাল, তুমি চেনো। ইনফ্যাক্ট সুমনকে আমি অনুরোধ করেছিলাম যে, সুমন এই আলোচনাটা নিয়ে খুবই উৎসাহী ছিল, ওর একটা আচমকা একটা ওই একটা গেট টুগেদার মতো পড়ে যায়, বলে তুমি একটু আলাপনদার হয়ে, মানে আমার হয়ে আলাপনদাকে একটু প্রশ্নটা করো, এবং একটু তোমার কাছে একটু ক্ষমাও প্রার্থনা করে যে ও সরাসরি প্রশ্নটা করতে পারছে না, বল তুমি অনুমতি দিলে আমি ওর প্রশ্নটা তোমার কাছে করতে পারি। ও বলেছে যে আমার এক তরুণী বান্ধবী আমার একটি বক্তৃতা শুনে জিজ্ঞাসা করেছিল কি ভাষায় বললে, তার নাকি আমার ভাষা দুর্বোধ্য লেগেছিল। বাংলা ভাষার নতুন এক বিন্যাসে আবর্তিত হতে হতে এখন এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে যে আমাদের কথ্য ভাষা, দৈনন্দিনতার যে জীবন চরিতের ভাষা, বা যে ভাষা আমরা চলচ্চিত্রে, নাটকে, গানে ব্যবহার করছি, সেটাকেই আজকের মানুষ বাংলা ভাষা হিসেবে নিচ্ছে। আর আমি নিজে, এই জায়গাটা খুব ইন্টারেস্টিং ওর প্রশ্নে, আর আমি নিজে বা আপনিও যে ভাষায় লেখেন বা আপনাকে যে ভাষায় কথা বলতে শুনেছি, সেটা তাদের কাছে দুর্বোধ্য বা দুরাগত মনে হচ্ছে। এই অবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন? না, খুব সুন্দর প্রশ্ন। কিন্তু অনিন্দ, এটাও তুমি আমার চেয়ে অনেক ভালো জানো যে এটাও কিন্তু শুধুমাত্র বাংলার ক্ষেত্রে প্রযোজ্য না, ইংরেজির ক্ষেত্রে একই জিনিস প্রযোজ্য। আজকে ইংরেজিতে শেক্সপিয়ার থেকে শুরু করে চার্লস ডিকেন্স অব্দি সবার ভাষা একজন সাধারণ ইংরেজ বালক বা বালিকার কাছে কার্যত দুর্বোধ্য। স্কুলে ক্লাসিক্স পড়ানো খোদ ব্রিটিশ যুক্তরাজ্যেই প্রায় চলে গেছে। ফলত বারংবার আমাদের মুখের ভাষা ধ্রুপদী ভাষা থেকে দূরে সরে যাবে। অধিকাংশ মানুষ তাদের দৈনন্দিন ব্যক্তিগত জীবনে প্রায়োগিক কারণে ক্লাসিক্স, হিউম্যানিটিজ, ভাষার ব্যবহার থেকে দূরে সরে যাবেন। ক্রমশ সহজবোধ্য কিছু কিছু টেকনিক্যাল শব্দই আমাদের আশ্রয় হয়ে দাঁড়াবে। এটা সারা পৃথিবীরই রীতি। তারই মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যথাসাধ্য একটু একটু সাহিত্যের ভাষাকে জিইয়ে রাখতে, একটু একটু ভাষাকে মলিনতা মুক্ত রাখতে। এই যে সুন্দর একজন প্রশ্ন করলেন, তা বলে কি সখ্যতাকেও মান্য দেব? সখ্যতাকে মান্য না দিতে, সাথে এবং সঙ্গের মধ্যে যদি কোনো বিতর্কে আমাদের উৎসাহ জাগে, সেই উৎসাহকে শ্রদ্ধা দিতে। আমাদের ভাষাটা যে সারা বিশ্বের 4টে বা 5টা সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহৃত ভাষার একটা, সেইটা মনে রেখে আমাদের ভাষাকে যদি আমাদের সামাজিক সম্পদ হিসেবে আমরা ভাবি, সামাজিক গ্লানি না ভাবি, তাহলেই অনেকটা বড় প্রাপ্তি হয়ে যায়। আলাপন, ঈশানদেব চট্টোপাধ্যায় একটা প্রশ্ন করেছেন যে যে কোনো প্রবহমান বা গতিশীল ভাষায় বাইরে থেকে নিরন্তর নানা ভাষায় আত্মীকরণ, উনি তয় তয় দীর্ঘই বলেছেন, ঘটতে থাকা বোধহয় স্বাভাবিক, কিন্তু ওপার বাংলায় যেভাবে বাংলা শব্দকোষে
হু করে আরবি শব্দ ঢুকছে, সেটাকে কি স্বাভাবিক মনে হয় নাকি কৃত্রিম বা কসমেটিক চেঞ্জ বলে মনে হয়? আচ্ছা, এটা খুব খুব ইন্টারেস্টিং প্রশ্ন। 2 মিনিট নিচ্ছি। 19 শতক পর্যন্ত আরবি বা ফার্সি শব্দ বাংলা ভাষায়, যে বাংলা ভাষা পশ্চিমবঙ্গে আমরা ব্যবহার করছি, তখন অব্দি তো দেশভাগ প্রভৃতি হয়নি, একটা অবিভক্ত বাংলা, কলকাতা শহরটারই একটা রীতিনীতি চলছে গোটা রাজ্যে জুড়ে। তখন অব্দি আরবি ফার্সি শব্দ কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে চলত। সুমন্ত বন্দ্যোপাধ্যায় খুব ভালো বই আছে, সরস্বতীর ইতর সন্তান, যা তিনি বলছেন গোটা 19 শতক জুড়ে অভিজাত ব্রাহ্মণ্য উচ্চশিক্ষিত মধ্যবিত্ত হিন্দু ভদ্রলোক আরবি এবং ফার্সি শব্দকে একটু একটু করে মার্জিনে ঠেলে দিয়ে সংস্কৃত তথা তৎসম শব্দকে প্রধান অবলম্বন হিসেবে গণ্য করা শুরু করেন। তার মধ্যে বামনাই ছিল। খুনের পরিবর্তে রক্ত, হুঁশিয়ারের পরিবর্তে সতর্ক ইত্যাদি শব্দকে আমরা বেশি ব্যবহার করেছিলাম। 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী পর্বে যখন মুসলিম বাংলা বলে একটা চল শুরু হলো, যখন মুসলমানি বাংলা শব্দ একটা বলে একটা চল শুরু হলো, যখন মুসলমানি বাংলা শব্দ বলে একটা চল শুরু হলো, তখন মুসলমানি বাংলা শব্দ। সুস্নাত কোনো প্রশ্ন এসছে? না হলে আমি ওই সুমনের প্রশ্নটা আরেকটু ওই করতে যাব। একটা জিনিস আলাপন্দা, এই যে তুমি যে বয়শূন্য রয়ের আরেকজন সাগ্নিক সুন্দর দেবনাথ প্রশ্ন করেছেন, বাংলা বানান বিধির ঘন ঘন পরিবর্তন কতটা যুক্তিযুক্ত? অনিন্দ, এক সেকেন্ড, আগেরটা শেষ হলো না, ইকো হচ্ছিল বলে। অতএব এই আরবি ফার্সি পরিবর্তন কতটা যুক্তিযুক্ত? আরবি ফার্সি শব্দ এখন নির্বাচন দিয়েছে না, বাংলাদেশে কোনো কারণে যদি একটু বাংলাটাকেই একটা ডাইনামিক সচেতন আমি বলি আর বাংলা বানান রীতির ঘন ঘন পরিবর্তন ঘটনাচক্রে খুব ঘন ঘন পরিবর্তন হয়নি, বরঞ্চ আমি বলবো মোটামুটি 1930-এর দশক থেকে মোটামুটি আজ অব্দি আমাদের সৌভাগ্য যে বাংলা বানান রীতির ক্ষেত্রে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রাজশেখর বসু থেকে শুরু করে বড় বড় পণ্ডিতেরা এবং পরবর্তীকালে সন্তোষ কুমার ঘোষ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, ক্ষেত্রগুপ্ত প্রমুখ বুদ্ধিজীবীরা খুব এবং বাংলা একাডেমি, কলকাতা বিশ্ববিদ্যালয়, আনন্দবাজার পত্রিকা, বহুবিধ পত্র পত্রিকা সবাই মিলে সচেতন ভাবে এত ভেবেছেন বাংলা বানান নিয়ে যে একটা মোটের ওপর মান্য রীতি আমরা পেয়ে গেছি। কিছু মতবিরোধ সত্ত্বেও শতকরা 98% ক্ষেত্রে মোটের ওপর আমরা জানি কি লিখতে হবে। সেটাও কিন্তু আমার মতে এটা সৌভাগ্য, এবং এটা যদি আমরা সবাই, এখনো আমি যা জানি প্রায় সব প্রধান সংবাদপত্র, প্রায় সব প্রধান লেখক, প্রায় সকল পণ্ডিত বিশ্ববিদ্যালয় অঙ্গনে এবং অন্যত্র মোটের ওপর একটা বাংলা একাডেমি তথা বিশ্ববিদ্যালয় তথা বাংলা কি লিখবেন কেন লিখবেন জাতীয় গ্রন্থাবলীর কনজয়েন্টেড উইজডমকে ফলো করে। খুব বদলাচ্ছে না, হয়তো একটু আধটু বদলাচ্ছে, বর্গীয় জয়ের নিচে ওই যে পুটকিটা এখন দিয়ে জেড এর সেন্স আনার জন্য, এটা হয়তো আমার অল্প বয়সে আমি যখন সংবাদপত্রে চাকরি করতাম চালু ছিল না, সে তো ভালোই হয়েছে। আমাদের উচ্চারণের সঙ্গে আমাদের বানানের যেখানে যেখানে ব্যবধান, যদি নব নব এক্সপেরিমেন্টের মাধ্যমে সেই গ্যাপগুলো কমিয়ে আনা যায়, আমি তাতে খুব অন্যায় তো কিছু দেখবো না। আলাপন্দা, এই উচ্চারণের সঙ্গে যে বানানের ব্যবধানের প্রসঙ্গটা তুমি সবচেয়ে শেষে বললে, আমি সেটা নিয়ে তোমাকে আগের প্রশ্নটা করতে চাইছিলাম। এই যে বয়শূন্য র আর বয়শূন্য রয়ের যে বানান বিভ্রাট, যারা বই পড়ে, শাড়ি পরে বা শাড়ি পরে, এই যে বিভ্রাট, এই বিভ্রাটটা কি
আমরা ছোটবেলায় শুনতাম না, যে টাং টুইস্টার বলা হতো, যে 12 হাঁড়ি রাবড়ি বড় বাড়াবাড়ি, এইটা বললে এর কোনো, এইটা থেকে বেরোনোর, আমি যখন আমার সহকর্মীদের সঙ্গে কাজ করি, আমি দেখি অনেক সময় তাদের ক্ষেত্রে ওই বিভ্রাটটা হয়ে থাকে সাধারণত। আহ বিরল আনন্দ হয় যখন দেখি যে এরকম কোনো বিভ্রাট কারোর কোনো কপিতে নেই। আহ এটার কি কোনো রকম সত্যি এটা উন্নত করার কোনো উপায় আছে? আমি মাঝে মাঝে আমার সহকর্মীদের বলি যে তোরা রাত্রেবেলা শোয়ার আগে বা সকালবেলা উঠে দিনে কখনো একবার 10 মিনিট কোনো একটা খবরের কাগজ, যেটা প্রামাণ্য খবরের কাগজ, আনন্দবাজার পত্রিকা সর্বক্ষেত্রেই মনে হয় এই জায়গাটা এগিয়ে থাকবে, 10 মিনিট তোরা একটু রিডিং পড়িস। ওটা রিডিং পড়লে নিজের কানে যদি শব্দগুলো ঠিকঠাক প্রতিভাত হয়, যেটা ঠিক উচ্চারণ, তাহলে কি উচ্চারণের এই ত্রুটি, যার থেকে বানানের ত্রুটি আসে, সেটা কি কাটতে পারে? অনিন্দ, আমি তোমার কাছে নিবেদন করব যে এই বানান, উচ্চারণ, রীতির খুঁটিনাটি নিয়ে আমাদের যে অবসেশন, আমাদের যে ঐকান্তিক বেদনা ইত্যাদি, সেটা ভালো, কিন্তু আমার মতে সব ভালোর মতোই এটাকে আমাদের খুব এক্সেসে নিয়ে যাওয়া উচিত না। প্রিন্টকে কেন্দ্র করে এডুকেটেড লিটারেসি, শিক্ষা ভিত্তিক উচ্চ মধ্যবিত্ত ভদ্রলোক একদা সমাজে যে হেজেমনি বা একাধিপত্য বিস্তার করেছিলেন, তার কারণে তারা নিজের উচ্চারণকে অন্যের উচ্চারণের চেয়ে অভিজাততর, নিজের বানানকে অন্যের বানানকে, আমার বানানকে অভিজাততর দেখিয়ে এক ধরনের উন্নাসিকতার চর্চাও করে ফেলেছিলেন। লক্ষ কোটি মানুষ রুটি রুজির সন্ধানে চাকরি না পেয়ে এমুলুক থেকে অমুলুক গিয়ে কোনো মতে যদি বাংলা ভাষার পতাকাটাকে ধারণ করে রাখে, গণতন্ত্রে সেটাই এত বড় শক্তি যে ভাষা বেঁচে থাকবে। ফলে আমি ডিবেটটাকে একটু সামান্য ইম্প্যাক্টেড করে বলবার চেষ্টা করব, এই সবই ভালো যদি এটা কন্টেন্টে গিয়ে ওভার এলিটিস্ট, ওভার হেজেমনিক প্রজেক্টে পরিণত না হয়ে সম্প্রদায় ঊর্ধ্ব, গোষ্ঠী ঊর্ধ্ব একটা বিপুল আবাহনে পরিণত হয়। নচেত পাণিনি পতঞ্জলির অত বিপুল মহতি প্রতিভা সত্ত্বেও একদিন যেমন সংস্কৃত ভাষা একটু মৃত্যুর দ্বারক প্রান্তে পৌঁছেছিল, জ্যান্ত মানুষের দৈনন্দিন জীবনে কাজে না লাগলেও আমাদের ভাষা অভিজাত্যে অহংকারী সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কাজে। একাধিক প্রশ্ন আসছে আলাপনদা। এখনকার দিনে যে দুজন বাঙালি ছেলে, তারা পরস্পরের মধ্যে ইংরেজিতে কথা বললে বেশি স্বচ্ছন্দ বোধ করে। তুমি দেখতে পাচ্ছ যে স্ক্রিনে একটা প্রশ্ন এসছে, সৌমাভ বন্দ্যোপাধ্যায় বলে একজন প্রশ্ন করেছেন, যে এখনো মনে হয় দুজন বাঙালি ছেলে নিজেদের মধ্যে ইংরেজি বলতে পারলে সবচেয়ে বেশি খুশি হয়। কলকাতার সব ঝাঁ চকচকে দোকানে, মলে, রেস্টুরেন্টে ইংরেজি ব্যবহার ইচ্ছে করে বেশি। আপনার কি মনে হয় না বাঙালি নিজের ভাষার প্রতি শ্রদ্ধাশীল না হলে বাংলা ভাষার এপিটাফ লেখা হবে? হ্যাঁ, একেবারেই ঠিক। মানে ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ ল্যাঙ্গুয়েজ অফ কমান্ড, যেটা ল্যাঙ্গুয়েজ অফ, যেটা ক্ষমতার ভাষা হয়, এটা নিয়ে অসাধারণ সব লেখা বহু পণ্ডিত লিখেছেন। যেটা ক্ষমতার ভাষা হয়, আমরা সেই ভাষার আধারে নিজেদের সংস্কৃতায়িত করি। একদা ব্রাহ্মণরা খুব ক্ষমতাশালী ছিলেন, তাই পইতে পড়ে লোকে সংস্কৃতায়িত হয়েছে। একদা সংস্কৃত ভাষা রাজসভার ভাষা ছিল, সকলে সংস্কৃত ভাষার দিকে ঝুঁকতে চেয়েছেন। যখন ফার্সি ভাষা রাজসভার ভাষা হলো, স্বয়ং রামমোহন রায় ফার্সি ভাষা শিখলেন। যখন ফার্সি ভাষা রাজসভা থেকে চলে গেল, তখন ইংরেজি ভাষার দিকে আমরা ঝুঁকলাম। ফলত আমাদের চেষ্টা করতে হবে যে সংখ্যা, যে বিপুল অতীত ঐশ্বর্য আমাদের সম্পদ, সেইটা নিয়ে আমরা যেন আমাদের ভাষাটাকে আমাদের দৈনন্দিন এবং ধ্রুবপদী ব্যবহারে ক্রমাগত নিযুক্ত থাকি এবং এটার শক্তি সম্পর্কে সচেতন থাকি। ইন আ ডেমোক্রেসি, নাম্বার ইজ দ্য গ্রেটেস্ট স্ট্রেংথ। উই হ্যাভ দ্যাট স্ট্রেংথ, উই হ্যাভ টু বিলিভ ইন দ্যাট স্ট্রেংথ। তারপর একটা দুটো ইংরেজি বাক্য ঢুকে গেল কি ঢুকলো না, কোথায় গেল বা না গেল, সেটা নিয়ে আলোকিত হতে পারলে ভালো, সেটা নিয়ে সংস্কৃতায়িত বিতর্ক হলে ভালো, সেটা নিয়ে প্রমিতির ব্যাকরণে সুষমার চর্চায় লিপ্ত থাকলে ভালো, কিন্তু সেটা যেন আমাদের
জনতার জয়যাত্রায় কণ্টক হয়ে না দেখা দেয়। নিউ জার্সি থেকে পার্থ ভট্টাচার্য, যিনি এই নিজ উদ্যোগে বলা যেতে পারে অনেকে বলবেন যে ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে, যে এই ব্যানার গুলো কলকাতা শহরে একটি বিজ্ঞাপনী সংস্থাকে দিয়ে লাগিয়েছেন। উনি রোমান হরফে লিখেছেন, বিজয়া নমস্কার জানিয়েছেন তোমার। তো উনি অ্যাজ কোনো প্রশ্ন করেননি, কিন্তু আলাপনদা আমার মনে হয় যে আমি কি তোমাকে এই প্রশ্নটা করতে পারি যে এই ধরনের যে ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের বাংলা ভাষা শুদ্ধকরণের চেষ্টা করা, এটাকে তুমি কিভাবে দেখো? তুমি তো মানুষের মধ্যে মিলে এতদিন কাজ করেছো, তুমি একাধিক জেলাশাসক ছিলে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসার হওয়ার সুবাদে, খুব সিনিয়র অফিসার হওয়ার সুবাদে ওটা পশ্চিমবঙ্গ তোমার হাতের তালুর মতো করে চেনা। এই ধরনের মানুষ বা এই ধরনের উদ্যোগ, আমরা একটুখানি অন্যদিকে হয়তো চলে যাচ্ছি, কিন্তু আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি তোমার থেকে বয়সে অনেক ছোট, অভিজ্ঞতা তোমার থেকে অনেক কম। এই ধরনের মানুষ সম্পর্কে তোমার সামগ্রিক কোনো, ডু ইউ হ্যাভ এনি টেক অ্যাবাউট দিস কাইন্ডস অফ পারসনস? আমি বলবো পার্থবাবুকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাবো। আমি ওনাকে খুবই সশ্রদ্ধ নমস্কার করব। একটা পুকুরে ঢিল ছুঁড়েছেন বলেই তো আমরা সবাই মিলে আরেকবার আলোচনা করছি। উনি খুব সুন্দর লিখেছেন যে সঙ্গে এবং সাথে, উনিও বলছেন প্রয়োজনে দুটোই ব্যবহার করা। শুধু উনি আমাদের এই সূত্রে সুনীতিবাবুর কথা স্মরণ করিয়েছেন। সুনীতিবাবু এত বড় পণ্ডিত যে কোনো উপলক্ষেই আমরা যদি তাকে স্মরণ করি, তাহলে যিনি তার কথা স্মরণ করিয়ে দেন তিনি মান্য। উনি সেই সঙ্গে যেভাবে পুরো জিনিসটা দেখেছেন, যে উনি চাইছেন এগুলো নিয়ে চর্চা হোক, আমরা একটা মান্য জায়গার মধ্যে থাকি, আমরা যেন জানি কি বলছি বা কি লিখছি। টু দ্যাট ডিগ্রি আই স্যালিউট পার্থবাবু। আই এম মিয়ারলি সেইং চতুর্দিকে অরুচির এত আস্ফালন আছে, হিংসার এত আস্ফালন আছে, অপ্রীতির এত আস্ফালন আছে, যে সবটা নিয়েই আমাদের রুচির অভিযান করা উচিত। এটা উনি করেছেন খুব ভালো। আমরা যেন সকলেই সমস্তটা মিলিয়ে একটা মান্য জায়গায় যাওয়ার একটা অঙ্গ হিসেবে এটা দেখি। But I think he has done an excellent job. আলাপনদা, একজন প্রশ্ন করেছেন কনাদ মুখোপাধ্যায়, অনেকেই 1 নম্বর উচ্চারণ করেন 1 নম্বর বা 1 নম্বর, অথবা ডেটটা হয় ডেটটা। এক্ষেত্রে কি জিহ্বার কোনো আলস্য কাজ করে? জিহ্বার আলস্য কাজ করতে পারে। আমি খুব দুঃখিত, আমি একটা কথা বারবার বলে ফেলছি বোধহয়। জিহ্বার আলস্যর পাশাপাশি কিভাবে আমি বড় হয়েছি, কোন পরিস্থিতিতে বড় হয়েছি, গ্রামের কোন আঙিনায় বড় হয়েছি, বর্গের বা বর্ণের বা স্তরে কোন দুরূহ জায়গায় আমাকে দাঁড়িয়ে লড়তে হয়েছে, এগুলো একটু ভাবা উচিত। আমাদের প্রতিষ্ঠানে কাজ করার অহংকার, আমাদের বর্গের অহংকার, বর্ণের অহংকার যেন আমাদের উচ্চারণের অহংকারের সঙ্গে কোটার মিনাস না হয়। আমি তো সৌভাগ্যবান, একটা স্কুলে পড়েছিলাম, অনিন্দ যে স্কুলে পড়েছিল, যেখানে অসাধারণ মাস্টারমশাইরা আমাদের উচ্চারণটাকে শুদ্ধ করিয়ে দিয়েছেন। যদি কোনো বালক বা বালিকা সেই সুযোগ না পেয়ে থাকে, তাহলে আমার উচ্চারণের দ্বারা আমি যেন তাকে কুণ্ঠিত না করি। এমব্রেসিং ইজ বেটার দ্যান রিজেক্টিং। কাউকে যেন আমরা যেমন বাংলা উচ্চারণের শুদ্ধতাকে চাইব, বাংলা শব্দরীতির সাধুতাকে চাইব, একটু মনে করতে হবে যে আমাদের বর্গের অহংকার যেন তাকে সংকুচিত করে দূরে না ঠেলে দেয়। এইটা আমি বলতে চাইছি। আলাপনদা, একটা জিনিস আমার মাঝে মাঝে খুব মনে হয়, যেটা অনেকে প্রশ্নও করছেন, যে বাংলা লেখার ভাষার কথ্য ভাষার মধ্যে যে ব্যবধান, সেটা কি ক্রমশ কমে আসছে? তুমি জানো যে সন্তোষ কুমার ঘোষ আনন্দবাজার পত্রিকায় আধুনিক বাংলা লেখার বাংলা যে চলন, সেই চলন চালু করেছিলেন। আমি ওনাকে দেখিনি, আমি মানে সিনিয়রদের কাছে গল্প শুনেছি ওনার সম্পর্কে, কিংবদন্তি সম্পাদক ছিলেন। তো এই
আমি জানি না, আমি যখন কোনো কিছু লিখতে যাই আমি মনে করি যে আমার কাছে লেখাটা, বাংলা লেখাটা হচ্ছে কমিউনিকেট করা, একটা যোগাযোগের সেতু স্থাপন করা পাঠকের সঙ্গে। ফলে আমি যে ভাষায় কথা বলি আমি অনেক স্বচ্ছন্দ বোধ করি সেই ভাষায় লিখতে। এটাই কি ভাষার যে চলন বা স্মরণ, এটাই কি আবহমান কাল ধরে চলে আসছে বা এরকমই কি হবে? না, এক অর্থে খুব দ্রুত যদি বলি অনিন্দ, এটা ঠিক বলেছো, কিন্তু চিরকালীন ব্যাপার। সংস্কৃত ভাষা বাণভট্টের সপ্তম শতকে যে ভাষা, জয়দেব এসে প্রায় মানুষের মুখের ভাষা নিলেন বলে গীতগোবিন্দম টিকে গেল। গীতগোবিন্দম থেকে আবার যখন বাংলা ভাষার জন্ম হচ্ছে, ক্রমাগত বাংলা ভাষার চলন বা স্মরণের কাছাকাছি যাচ্ছে কবির ভাষা। ঊনবিংশ শতকে বিতর্কটা দারুণ দানা বাঁধলো, যখন বিদ্যাসাগর এবং বঙ্কিমের মধ্যে রীতি নিয়ে প্রশ্ন উঠছে, যখন স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার প্রায় রকের ভাষা প্রাচ্য পাশ্চাত্যে নিয়ে আসছেন অসাধারণ দক্ষতা ও ক্ষমতার সঙ্গে, যখন হুতম নিয়ে আসছেন কলকাতার মানুষের মুখের ভাষা তার ভাষায়, যখন শেষ পর্যন্ত সবুজ পত্রে প্রমথবাবু চলিত ভাষা প্রয়োগ করবেন, সাধু ভাষা যখন মনে করা হবে একটু শিষ্টতার দিকে বেশি চলে যাচ্ছে, কথ্যতার চেয়ে, এই বিতর্কগুলো তো চলতেই থাকবে। সন্তোষবাবু বা বহু মানুষ এইভাবে ধীরে ধীরে মানুষের চলনের সঙ্গে ভাষার চলন মিলিয়ে দেবেন। হ্যাভিং সেড দ্যাট, এ কথা বলে আমি বলতাম, যেহেতু তুমি নিজে খুব বিশিষ্ট গদ্যশিল্পী, তুমি যেহেতু খুব খেয়াল রাখো যে শেষ নিম্নবর্গীয় প্রান্তিক মানুষটি তার ক্রোধে বা অভিমানে যে শব্দ বা বাক্য বলে সেটাও যেন আমাদের ভাষার বন্ধনীর বাইরে না চলে যায়, ফলে তুমি শেষ পর্যন্ত জানো এটা তো পরীক্ষাও বটে, মানুষের মুখের কথাকে ধরতেও হবে, আবার তারই সঙ্গে একটু সহসা ঝিলিকিয়ে, একটু হঠাৎ বর্ষণ ক্লান্ত আকাশের মায়াটাকেও যদি না শব্দে ধরে ফেলা যায়, তাহলে সৌন্দর্যটাও আসবে না। ফলত প্রয়োজন দৈনন্দিনতা, ব্যবহারিকতা, পাশাপাশি একটু লাবণ্য এবং একটু ধ্রুবপদের শক্তিকে মেলানোই তো একজন ভাষা শিল্পীর ধরা যাক সাধনা। কিন্তু আমি বলছি, তুমি আমি মিলে যখন ফেসবুকে আলোচনা করছি, তখন আমরা যেন আশা না করি কোটি মানুষ এতটাই করবে। কেউ কম্পিউটারের শিল্পী, কেউ সেতু নির্মাণের শিল্পী, কেউ চাষের শিল্পী, কেউ ব্যবসার শিল্পী, তাদের প্রতিও পূর্ণ শ্রদ্ধা জানিয়ে, তাদের কারুকৃতির খুঁটিনাটি আমি জানি না বলে আমি যেমন আশা করব তারা আমায় অবজ্ঞা না করেন, কিন্তু আমি একটা বা তুমি একটা জিনিস জেনে ফেলেছি বলেই যেন তাদের হাত ধরতে গিয়ে আমরা তাদের ছোট না মনে করাই। টু দ্যাট ডিগ্রি ক্যাথলিসিটি হ্যাজ টু বি রেসপেক্টেড। একটা দুষ্টু প্রশ্ন এসেছে, দুষ্টু প্রশ্নটা আমার মনে হয় তোমাকে করা হয়েছে আপনার মানে রাজ্য সরকারের মুখ্য উপদেষ্টা বা রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব হিসেবে মনে হয় আমার, কিন্তু তবু আমি তোমার সমীপে এই প্রশ্নটা উত্থাপন করছি। তার কারণ প্রশ্ন করা হয়েছে যে ইলাহাবাদ হাইকোর্টে যেমন হিন্দির ব্যবহার প্রচলিত হয়েছে স্থানীয় ভাষা হিসেবে, কলকাতা হাইকোর্টে কি বাংলা ভাষার ব্যবহার প্রচলন করা যায় না, যাতে সাধারণ যারা কোর্টে আসেন, আদালতে আসেন, আইনের সাহায্য নেন, তাদের সুবিধে হয়? তোমাকে এই প্রশ্নটা করার কারণ হচ্ছে যে তুমি একদা নিজ উদ্যোগে রাজ্য সরকারের অফিসার হিসেবে, আধিকারিক হিসেবে তুমি নিজে বাংলা ভাষার প্রচলন করতে সরকারি কাজে উদ্যোগী হয়েছিলে। সেই জায়গা থেকে, সেই বলা যেতে পারে সেই দুঃসাহস থেকে আমি তোমায় প্রশ্নটা করলাম ওনার হয়ে, কিন্তু এই প্রশ্নের জবাব না দেওয়ার সম্পূর্ণ অধিকার, সম্পূর্ণ স্বাধীনতা তোমার আছে। বিচার বিভাগ থেকে বিচার বিভাগে কোন ভাষা ব্যবহৃত হবে ধর্মাধিকরণে, সেটা একেবারেই জুডিশিয়ারি ঠিক করে, তার মধ্যে আমি ঢুকতে পারি না। কিন্তু সাধারণভাবে বলতে পারি, আমি বিন আ গ্রেট বিলিভার ইন দিস, আমি অনেক লিখেওছি, রাজ্য সরকারি বিশেষ করতে পেরেছিলাম দাবি করি না, কিন্তু অনেকেই আমরা চেষ্টা করেছি, মনেও করি যে সাধারণ মানুষের পরিষেবা যদি দেওয়া সরকারের একটা প্রধান অভিমুখ হয়, তাহলে তার ভাষাতেই তো কথা বলতে হবে যথাসাধ্য, সেই ভাষায় যথাসাধ্য বেশি পরিমাণ সরকারি কাজ হোক, এটা তো সকলেই বিশ্বাস করে। হয়তো কোথাও করা গেছে, কোথাও আগামী দিনে করতে হবে, কোথাও আশা করা যায় আগামী দিনে আরো ভালো হবে। দ্যাটস আ কন্টিনিউইং এফর্ট, বাট জেনারেলি আই ডোন্ট থিঙ্ক এনিবডি ডিসএগ্রিজ উইথ দিস। আলাপান্দা, অমর্ত্য সেন তার আত্মজীবনীতে লিখেছেন, আমি পড়ছিলাম যে উনি যখন ঢাকা থেকে শান্তিনিকেতনে পড়তে এসেছিলেন তখন বোলপোকে কব বলতেন, বাঙালরা যেরকম বলেন, ফলে ওকে সবাই খুব খ্যাপাতো এবং
উনি শেষ পর্যন্ত অমর্ত্য পব বলা ছেড়েই দিয়েছেন। তো এখনো আমাদের মানে আমাদের সমাজে বা আমাদের পরিপার্শ্বে বিভিন্ন মানুষ যখন বাঙাল ভাষায় কথা বলে, আমরা তাদেরকে একটু রসিকতা ব্যঙ্গ ওইটা করি। কিন্তু এটা 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 তো সত্যি, যেটা অনেকে এই এই আলোচনার সূত্রে যারা দেখছেন তারা অনেকে প্রশ্ন করছিলেন যে ভাষার সঙ্গে ভাষার মেলবন্ধনে একটা ভাষা তো আরো সমৃদ্ধ হয়, তাই নয় কি? না, সে তো বটেই। বস্তুত এটা তো আমাদের খুব সৌভাগ্যের কথা যে যেটা ছিল অবিভক্ত বঙ্গভূমি, যেটা আমি বারবারই বলছি যে রাজমহল পাহাড় থেকে চট্টগ্রাম পর্যন্ত সেখানে এত ডায়ালেক্ট, এত রীতি, তার এত ক্রিয়েটিভ ফার্মেন্টেশন হয়েছে যে সেটার ফলেই আমাদের ভাষা ক্রমাগত জ্যান্ত থেকে, যদি শব্দটা ব্যবহার করা যায়, জ্যান্ততর হয়েছে। এবং আমি একজনের নাম বলছি, ডক্টর আর.পি. সেনগুপ্ত, যিনি খুবই আন্তর্জাতিকভাবে বিখ্যাত নিউরোসার্জন, যার হাত দুটোয় বলে লোকে জাদু আছে স্নায়ু ঘটিত অস্ত্রোপচারে। বিশুদ্ধ চট্টগ্রামের ডায়ালেক্টে বাংলা বলেন, ইংরেজিটাও সেই ডায়ালেক্টে বলেন। এবং তথাপি আমি নিউ কাসলে দেখেছি উনি ওনার নামে অপারেশন থিয়েটার আছে, এবং উনি কথা বললে 200 সাহেব মেম সাহেব ডাক্তার তার কথা শোনে। আপন বিদ্যায় আপনই বিদ্বান হলে ঠিক কিভাবে কথা বলি, ঠিক কি উচ্চারণে কথা বলি, এগুলো ধীরে ধীরে কম মূল্যবান হয়ে ওঠে। আমাদের এত গুণ, কিন্তু সামাও আমরা একটা বৈপরীত্যে ভুগি। একদিকে অল্প সংখ্যক অভিজাত মানুষ উচ্চারণের ফান্ডামেন্টালিস্ট পিউরিস্ট শুদ্ধতা নিয়ে বলে, আরেকদিকে বহু লোক এই শুদ্ধতা, এই পিউরিটিতে বিরক্ত হয়ে বাংলা ভাষাকে ধুত্তর করে অন্য ভাষার আশ্রয় নেয়। সো তোমার অবস্থান আনন্দবাজার অনলাইনে, ডিজিটাল আনন্দবাজারের সম্পাদক হিসেবে, তোমার ব্যক্তিগত আর্নেস্টনেস ইন পার্সুইং বাংলা ভাষার উচ্চাকাঙ্ক্ষা, এই দুটোকে মিলিয়ে তোমার মতো মানুষেরাই যদি পথ দেখায়, যথাসাধ্য বেশি পরিমাণ লোককে বাংলা ভাষা নামক স্রোতে যথাসাধ্য নিয়ে এলে, কত তার অধোগতি, বাংলা ভাষায় করলে চাকরি পাওয়া যায় কি যায় না, উচ্চ শিক্ষা পার্সু করা যায় কি যায় না, এত সত্ত্বেও কত মানুষ ভালোবেসেই ভাষাটা যে ধরে রেখেছেন, এই গর্বের দিকটা আমাদের বেশি এমফাসাইজ করা উচিত। এবং যদি কেউ একটু ভুল এদিক ওদিক করে নেন, আমি তো কত ভুল করি টেকনোলজিতে, তাতে তো তারা কখনো অবজ্ঞা দেখান না, আলতো করে হাতটা ধরে শুধরিয়ে দেন। আমরাও যেন তাদের হাতটা ধরে একটু সামনের দিকে নিয়ে যাই। যে সকল যুবক যুবতী, আমি সোশ্যাল মিডিয়ায় খুব নেই, কিন্তু দেখি আশ্চর্য সব উদ্ধার করেন রমেশ দত্ত কি ভূদেব মুখোপাধ্যায় থেকে, আমি স্টান্ড হয়ে যাই যে স্কুলে হয়তো ক্লাসিক্স পড়ার সুযোগ পাননি, কিন্তু ঐতিহ্য জানার জন্য বহু যুবক যুবতী, তরুণ তরুণী এই ভাষার খনিতে যে প্রবেশ করেন, তার জন্যই তাদের অভিনন্দন জানাবো। কোনো কারণে যদি তারা একটু আধটু ধ্রুবপদ থেকে বিচ্যুত হন, খুব যন্ত্রণা পাবো না। আলাবন্দা একজন প্রশ্ন করেছেন যে তুমি ফেসবুকে নেই, সেভাবে নেই ফেসবুকে, কিন্তু আমরা তো ফেসবুকের জেনারেশন, আমাদের ফেসবুকে থাকতে হয়, বিভিন্ন রকম ভাবে সোশ্যাল মিডিয়ার সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত থাকতে হয়, খবর পাওয়ার জন্য, নিজেদের এক্সপ্রেস করার জন্য কিছু কিছু ক্ষেত্রে। ফেসবুকে এক ধরনের বাংলা ভাষার, এক ধরনের বলবো না, তারা মূল স্রোতেরই বাংলা ভাষা তারা লেখেন। এখন এই যে সোশ্যাল মিডিয়া হয় বা সমাজ মাধ্যম হয়ে যাদের বই লেখা বা বই বার করার ক্ষমতা নেই, তারা অনেকে ফেসবুকে বড় বড় লেখা লেখেন। আমার ভালো লাগে পড়তে, আমি সবগুলো খুব মন দিয়েই পড়ি। এটা একটা চল শুরু হয়েছে, যেটার সঙ্গে তুমি বোধহয় অবহিত নও, কারণ আমি তোমাকে বলতে পারি যে যদি তোমার কখনো কোনো সময় সুযোগ হয়, তুমি পড়ে দেখতে পারো, তারা ভালো লেখেন। আমি বলছি, মানে আমি অনেক সময় দেখি যে এমন এমন শব্দ দ্বারা ব্যবহার করেছেন, যেটা তুমি বললে অসাধারণ, বললে যে সাধারণ শব্দের সঙ্গে একটা বিদ্যুৎ ঝলকের মতো কোথাও একটা একটা নুয়ান্স তৈরি করে, একটা অন্য তৎসম শব্দ ব্যবহার করে, তাহলে ওটা সৌন্দর্যটা, ঝলকানিটা আরো 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 প্রখর হয়ে ওঠে। তো আমার তোমাকে এই অনুরোধ থাকবে, তুমি ব্যস্ত মানুষ, আমি জানি না তুমি সুযোগ সময় পাবে কিনা, যদি
ইনফ্যাক্ট তুমি আনন্দবাজার অনলাইনে যে লেখাটি লিখেছিলে সেটাও মানে কালের মন্দিরে আমার এখনো মনে আছে। তো আমি তো তোমার লেখা দেখে শিখি, এটা অন রেকর্ড এখানে বলাই থাক যে আমি তোমার শব্দ ব্যবহার তোমার লেখা দেখে শিখি, উদ্বুদ্ধ হই, মানে সবসময় শিখি। তো একটা এটা তোমার সময়ও হয়ে এসছে, আর বেশি সময় আটকে রাখবো না তোমাকে। একটা আমাকে আমার যেটা মনে হচ্ছিল আলাপনদা, যে আজ থেকে যে যে চলন বাংলা ভাষার যে যেদিকে চলেছে, বা অন্য ভাষার শব্দ অন্য ইত্যাদি আত্মীকরণ করে, আজ থেকে 5 বছর পরে তুমি বাংলা ভাষাকে কোথাও দেখো। এক দুই, আমার এক সহকর্মী উজ্জ্বল প্রশ্ন করেছেন, ভাষা কি কোনোভাবে সংবাদ মাধ্যম দ্বারা প্রভাবিত হয়? আমি খুব খুব কুইকলি 2-3-4টে কথা বলে নি, তোমার সময় ফুরিয়ে আসছে। এক, আমি কিছুটা অবহিত সোশ্যাল মিডিয়ায় বাংলার কিরম অসাধারণ চর্চা হচ্ছে। আমার নিজের ছেলে মিলিন্দ ব্যানার্জি সেন্ট অ্যান্ড্রুজে ইতিহাসের অধ্যাপক, সে মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়া থেকে ফেসবুকে তার বন্ধু বান্ধবের যেসব লেখার স্নিপেটস আমায় পাঠায়, আমি অবাক হয়ে যাই যে একটা সামাজিক মাধ্যমে খুব চলতি হয়তো যাওয়ার ফাঁকে কোনো মানুষ এতটা, আজকেই পাঠিয়েছে অরুণ কুমার সরকার জীবনানন্দ দাশের বাড়িতে প্রথম গেছেন এবং কুণ্ঠিত জীবনানন্দ দরজাটা খুলে একটুখানি আবাহন করছেন অরুণ কুমার, অসাধারণ বর্ণনা। সেকেন্ড, আমি জানি সোশ্যাল মিডিয়ার দুটো দিক আছে। একদিকে ভীষণ ডিসরাপটিভ, আমাদের সকল সোশ্যালাইজিং এক্সপেরিয়েন্স, সকল ক্লাসিক্যাল এক্সপেরিয়েন্সকে ডিসরাপ্ট করে সে নতুন একটা ইনোভেটিভ রূপ নিচ্ছে। কিন্তু তার ফলেই তার মধ্যে যদি কখনো কখনো খুবই অবাক করা ক্রোধ তার মধ্যে দেখি, উল্টো দিকে তার মধ্যে অবাক করা সৃজনশীলতাও দেখি। কিন্তু যাবতীয় স্মল অ্যারিস্টোক্রেসিস, যাবতীয় কার্টেলস অ্যান্ড অলিগার্কিস, প্রিন্টের আভিজাত্য, বর্গের আভিজাত্য, বর্ণের আভিজাত্য, সম্প্রদায়ের আভিজাত্য, ভাষার আভিজাত্যকে কেটে সোশ্যাল মিডিয়ায় পারে বৃহৎ গণতন্ত্র ভাষার বা সমাজের তৈরি করতে। তৃতীয়ত, তুমি বোধহয় জানো সবচেয়ে বেশি বিক্রি হয় বাংলার যে বইগুলো, তারা প্রিন্টে আজকাল বিজ্ঞাপন দিচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দিচ্ছে। কোনো কোনো লেখক লেখিকার বই এখন বছরে 50-60 হাজার কপি বিক্রি হয়, যার বিজ্ঞাপন আমরা দেশ আনন্দবাজারে দেখি না, সোশ্যাল মিডিয়ায় থাকে। So this is a hugely disruptive medium which is proving to be hugely strong. আমাদের উচিত তাকে আবাহন জানানো, এবং যে সকল তরুণ তরুণী অন্য সকল কাজ সত্ত্বেও এই চর্চায় আছেন তাদের অভিনন্দনই জানাবো। যিনি শেষ প্রশ্ন করলেন যে সংবাদ মাধ্যমের দ্বারা ভাষা চর্চা প্রভাবিত হয় কিনা, অবশ্যই হয়। সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক সংবাদ মাধ্যম, প্রিন্ট সংবাদ মাধ্যম, সামাজিক সংবাদ মাধ্যম, তা এই অনন্ত সংযোগের মাধ্যমেই তো ভাষা সুকুমারতর, শিলিততর, জ্যান্ততর এবং ব্যবহার্যতর হয়ে ওঠে বলে বলছিল। অনিন্দ্য সবার চেয়ে ভালো জানে। আমি বুঝতে পেরেছি আলাপনদা, তোমার সময় আমার সময় ফুরোয়নি। আমি তোমার সঙ্গে দরকার হলে সারা রাতই আলোচনায় থাকতে পারি, কারণ আমার তাতে আমার প্রশিক্ষণ হবে, সত্যি কথা বলতে। কিন্তু তুমি সত্যি ব্যস্ত মানুষ, তোমার কাছ থেকে আমি 6:45 থেকে 7:45 পর্যন্ত সময় নিয়েছিলাম, তার আরো 5 মিনিট কেটে গেছে ইতিমধ্যেই। তোমাকে অনেক ধন্যবাদ আলাপনদা। আমাদের সঙ্গে যারা ছিলেন এতক্ষণ ধরে এই বিশেষ ফেসবুক লাইভ দেখেছেন, আমরা চেষ্টা করলাম বাংলা ভাষার যে বিভিন্ন রকমের চলন এবং স্মরণ নিয়ে যাকে আমি বাংলা ভাষার আলোচক বলে মনে করি, এবং আলাপনদার লেখার আমি মুগ্ধ ভক্ত। আলাপনদার একাধিক বই আমি পড়েছি। আমলার জীবন আপনারা জানি না কেউ পড়েছেন কিনা, যদি না পড়ে থাকেন পড়ে সংগ্রহ করে পড়া উচিত। অনেকের প্রশ্ন আমরা নিতে পারিনি, তবে সত্যি কথা বলতে কি, প্রশ্নের চেয়ে বেশি আলাপনদা সম্পর্কে মুগ্ধতার বাণী আমি বেশি লক্ষ্য করছিলাম, এবং সেই জন্য আমার একটু অসুয়াও হচ্ছিল, যে কারণে আমি সেগুলো ফ্লোট করাইনি। আলাপনদা, তোমাকে অজস্র ধন্যবাদ। প্লিজ কিপ গাইডিং আস, প্লিজ কিপ অন রাইটিং, এবং এই বাংলা ভাষার যে আলোচনা, সেই আলোচনাটা তুমি চালিয়ে যেও। আপনাদের সকলকে অজস্র ধন্যবাদ। শুভরাত্রি।